ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ, মানা ভিলেজ। ইতিহাস ও পুরাণের দিক দিয়েও বিশেষ গুরুত্ব রয়েছে ভারতের প্রথম গ্রামের। চারিদিকে তুষারাবৃত পাহাড়ের মাঝে সবুজ উপত্যকায় এই নিয়েই গঠিত মানা গ্রাম। যারা বদ্রীনাথের তীর্থে বা বেড়ানোর উদ্দেশ্যে আসেন তারা অনেকেই ঘুরে যান এই মানা গ্রাম। উত্তরাখণ্ডের মানা গ্রামকে বলা হয় ভারতের শেষ গ্রাম, কিন্তু এখন মানা গ্রাম ভারতের প্রথম গ্রাম। গ্রামে ঢোকার পথে যে বর্ডার রোড অর্গানাইজেশনে যে বোর্ড আছে সেই বোর্ডে ইংরাজি ও হিন্দি ভাষায় লেখা রয়েছে ভারতের প্রথম গ্রাম হচ্ছে মানা ভিলেজ। প্রথম হোক বা শেষ, মানা গ্রামের গুরুত্ব কোনোভাবেই কমেনি, বরং পর্যটন শিল্পে নাম কেড়েছে মানা। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে পুরাণেরও যোগ রয়েছে মানা গ্রামের। চলুন জেনে নেওয়া যাক ভারতের প্রথম গ্রাম সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, আর তার সাথে ঘুরে দেখা যাক সেই পৌরাণিক যুগের নিদর্শন মানা গ্রাম। উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত মানা গ্রাম ভারতের তিব্বত বর্ডারে অবস্থিত ভারতের প্রথম গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,500 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি। মানা গ্রামটি হিমালয়ের দ্বারা বেষ্টিত। চারিদিকে সবুজ, পরিষ্কার নীল আকাশ ঠান্ডা বাতাসে আত্মাকে যেন পুনরুজ্জীবিত করে। এটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে এটি স্বর্গের সমান। কিছু দর্শনীয় স্থান রয়েছে, যার মধ্যে প্রথম হচ্ছে সরস্বতী নদীর উৎপত্তিস্থল। একমাত্র মানা গ্রাম থেকেই এই সরস্বতী নদীর উৎপত্তিস্থল দেখা যায়। তাছাড়া রয়েছে স্বর্গে যাওয়ার রাস্তা স্বর্গারোহিণী। এছাড়াও রয়েছে ভীম সেতু। এটা পঞ্চপাণ্ডব সরস্বতী নদীকে অতিক্রম করার জন্য ভীম একটি শিলা রাখেন, এটি হলো সেই ভীম সেতু। আর এটা দেখছেন, এটা হচ্ছে গণেশ গুহার ভিতরের অংশ, যেখানে সিদ্ধিদাতা গণেশ ও সেই মহাভারত রচনা করেছিলেন। এটা হচ্ছে ব্যাস গুহা। আর মানা গ্রামের মধ্যে মোট 4টে বিশেষ উল্লেখযোগ্য দর্শনীয় স্থান রয়েছে। এগুলো আমি অল্প অল্প করে প্রথমে শেয়ার করলাম, এরপরে আরও বিস্তারিতভাবে আপনাদের জায়গাটা ঘুরিয়ে দেখাবো, আর তার পৌরাণিক গল্প, সেই জায়গার মাহাত্ম্য সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এখন আমি মানা গ্রামের প্রবেশ করার ঠিক আগের মেন গেটের কাছে আছি। এই জায়গাটাতে গাড়ি পার্কিং করা হয়। এখানে গাড়ি পার্কিং করে চার্জ নিয়ে পারমিশন করিয়ে তবেই আপনি কিন্তু মানা গ্রামে প্রবেশ করতে পারবেন। আর এখানে আপনি চাইলে গাইডও নিয়ে নিতে পারেন। 500-600 টাকার মধ্যে আপনি গাইড পেয়ে যাবেন। আমরা খুব কম সময়ে খুব ভালো করে ঘুরে দেখার জন্য আর এখানকার গল্প জানার জন্য গাইড নিয়েছিলাম। আমার মতে একটা গাইড নিয়ে নেওয়া কিন্তু ভালো, ঠিক মতো ঠিক রাস্তায় আপনাকে কিন্তু গাইড নিয়ে যাবে। আর এই নদীটা দেখছেন, এটা হচ্ছে অলকনন্দা নদী। এই নদীর ত্রিবেণী সঙ্গম মিশেছে সামনেই, তারই গল্প আমাদের গাইড আপনাদের সাথে শেয়ার করবে। আর এখানে গাড়ি পার্কিং করে এই রাস্তা বরাবর চলে গেলেই সামনেই পড়বে গণেশ গুহা। তো চলুন আমরা এখন গণেশ গুহার দিকে রওনা দিই। এই গ্রামে প্রবেশ করলে আপনি দেখবেন পৌরাণিক অনেক ছবি এই গ্রামের বাড়ির দেয়ালে সুন্দর করে আঁকা রয়েছে। বুঝতেই পারবেন যে সত্যি সত্যি আপনি একটা পৌরাণিক সময়ের সাক্ষী হতে চলেছেন।
গ্রামের ভেতরের রাস্তা দিয়ে আপনি যখন হেঁটে যাবেন তখন এখানকার বাড়ি, এখানকার গ্রামের পরিবেশ আপনাকে কিন্তু মুগ্ধ করবে। এখানকার মানুষের জীবনযাত্রা আপনি লক্ষ্য করতে পারবেন। এখানে বেশিরভাগ মানুষই নিজের বাড়ির সামনে ছোট স্টল করে জিনিস, কাপড় চোপড়, শীতের পোশাক, চা এসব বিক্রয় করছে। আর সুন্দর করে পাথর দিয়ে ঘিরে চাষাবাদ করছে। যেখানে ফসল হয়ে রয়েছে, বেশিরভাগ চোখে পড়বে শীত প্রধান দেশ হওয়ার কারণে বাঁধাকপি, গাজর, বিট এইসবের বেশি চাষ। অল্প সর্ষে ফুলও হয়েছে দেখতে পাচ্ছেন। সুন্দর হিমালয়ের পর্বতের কোলে এই সবুজ ভ্যালি সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। এখানে অনেক কিছুই পাওয়া যায়। পাহাড়ি এলাকায় যেমন বিশেষ করে এই মানা গ্রামে আমি লক্ষ্য করলাম যে চা পাতা, হিং, আমরা যে হিঙের কচুরি খাই সেই হিংও এখানে পেস্ট করে গুঁড়ো কিন্তু বিক্রয় করছে এখানকার গ্রামের মহিলারা। এই হচ্ছে আমাদের গাইড, যিনি আমাদেরকে এখানের পৌরাণিক গল্প শোনাচ্ছেন। চলুন তার মুখ থেকে শুনে নিই এখানকার কিছু গল্প। अलकनंदा में समा के अलकनंदा बन गई है, तो यही से पाताल लोक से लुप्त होकर इलाहाबाद में निकलती है, जहाँ पे त्रिवेणी संगम है, पर वहाँ पे दिखती नहीं है, वहाँ पे गुप्त गाम नहीं है, अंडरग्राउंड में। কথিত আছে যে ভারতের শেষ গ্রাম মানাতে এখনও মহাভারতের চিহ্ন দেখতে পাওয়া যায়। এই অলকানন্দা নদীর পার বরাবর প্রায় 10 মিনিট হেঁটে গেলে আপনারা পৌঁছে যাবেন গণেশ গুহার সামনে। এই মানা গ্রামে এখনও পর্যন্ত সেই মহাভারতের সময়কালের নিদর্শন দুটি গুহা এখনও বর্তমান রয়েছে। একটি হচ্ছে ব্যাসদেবের গুহা, একটি হচ্ছে গণেশ গুহা। আমরা এখন গণেশ গুহার সামনে রয়েছি। এই হচ্ছে গণেশ গুহা, যেখানে সিদ্ধার্থ গণেশ ব্যাসদেবের নির্দেশে মহাভারত রচনা করেছিলেন। চলুন আপনাদেরকে দেখাই গণেশ গুহার ভেতরে কি রয়েছে। এই হচ্ছে গণেশ গুহার ভেতরের দৃশ্য। গণেশ গুহা থেকে আরেকটু ওপর দিকে উঠে এলেই চোখে পড়বে বেদব্যাসজির গুহা। এই গুহায় বেদব্যাসজি বেদের 4টি বেদ সংকলন করেছিলেন এবং এখানেই প্রথম মহাভারত বর্ণনা করা হয়েছিল। এই গুহার ভেতরে বেদব্যাসজির একটি মূর্তি রয়েছে, যেটির রং কালো। আমরা ভেতরে প্রবেশ করেছিলাম, ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য আপনাদের সাথে গল্পটা শেয়ার করছি। এখানে যিনি পুরোহিত ছিলেন তিনি আমাদেরকে বললেন বেদব্যাসজির যে গুহা তার উপরে যে পর্বতটি রয়েছে সেটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এক একটা বইয়ের পৃষ্ঠার মতো দেখতে। কথিত আছে আমরা কলিযুগে একটি পাহাড় রূপে বা পর্বত রূপে দেখছি, কিন্তু এটি বেদব্যাসজির হাতে লেখা বেদ। এটা একটি পুঁথি যেটা কলিযুগে পাথরে পরিণত হয়েছে। এরকম অনেক অলৌকিক ঘটনা সাক্ষী হয়ে রয়েছে কিন্তু এই মানা ভিলেজের এক একটা পর্বতে এক একটা পৌরাণিক গল্প, কাহিনী, অনেক অলৌকিক ঘটনাও কিন্তু লুকিয়ে রয়েছে। এখন আমরা রওনা দিচ্ছি সরস্বতী নদীর উৎপত্তিস্থল দেখার জন্য এবং সেখানে রয়েছে ভীম সেতু। তো চলুন এখন রওনা দেওয়া যাক সরস্বতী নদীর উৎপত্তিস্থল দেখার জন্য। আজকের ভিডিওটা এখান পর্যন্তই রইল। নেক্সট ভিডিওয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সরস্বতী নদীর উৎপত্তিস্থল, সরস্বতী দেবীর মন্দির, সে স্বর্গারোহিণীর পথ, আর হয়েছে বসুধারা ফল। এই সকল জিনিসপত্র নিয়ে নেক্সট ভিডিওয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো
এখানেই শেষ করলাম আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর সকলে ভালো থাকবেন।